তো দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা লন্ডন থেকে বাংলাদেশে দুজন অতিথিকে যুক্ত করেছি। অতিথিদের সঙ্গে পরিচিত হবার আগে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল 12 তারিখে, মার্চের 12 তারিখে, এবং এই অধিবেশনটিকে ঘটনাবহুল বলা হচ্ছে। এবং যেহেতু দীর্ঘ 19 মাস পরে, গণ অভ্যুত্থানের 19 মাস পরে বাংলাদেশে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই সবার একটা আগ্রহের জায়গা ছিল যে প্রথম অধিবেশনে কি ঘটে। তো কি ঘটেছিল ইতোমধ্যে আমরা জেনেছি, এবং সেই জানাটাকে আমরা একটু বিশ্লেষণের আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ রুবায়েত সারোয়ার। তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে আমাদের সঙ্গে কথা বলবেন। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন আসিফ বিন আনোয়ার। তিনি পেশায় আইনজীবী এবং আজকে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে, বিশ্লেষক হিসেবে কথা বলবেন। তো আজকের এই অনুষ্ঠানে আমি শুরুতেই রুবায়েত আপনার কাছে আসতে চাই। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের অনেক ঘটনা, এবং সেই ঘটনাগুলো আপনার যে সোশ্যাল মিডিয়া পেজ, বিশেষ করে ফেসবুক পেজে গিয়ে আমি দেখতে পেলাম আপনি সেটির একটি সামারি করবার চেষ্টা করেছেন, এবং সেখানে আপনি উল্লেখ করেছেন যে জাতীয় সঙ্গীত যখন বাজছিল তখন বিরোধী দলের যারা সদস্য রয়েছেন তাদের একটি বড় অংশ তারা উঠে দাঁড়িয়ে যে সম্মান প্রদর্শন করার যে রীতি রয়েছে সেটি প্রদর্শন শুরুতে তারা করেননি, এবং ওয়াকআউটের যে ঘটনা ঘটেছে, যে ইস্যুতে ঘটেছে, এই বিষয়গুলোকে আপনি তুলে ধরেছেন। আপনি কি একটু বলবেন যে আপনার মোটা দাগে অবজারভেশনটা কি, মানে কেমন দেখলেন প্রথম অধিবেশনটা, কেমন গেল? আমার মনে হয় যে প্রথম অধিবেশন হিসেবে যথেষ্ট ঘটনাবহুল। সেটা একটা আমার মতে পজিটিভ দিক, যে যেহেতু অনেকদিন পরে একটা পার্লামেন্ট বসছে, এবং আসলে শুধুমাত্র 19 মাস নয়, ব্যাপারটা এরকম যে আমরা তো সুদীর্ঘদিন একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি আসলে ভাবে ফলো করছিলাম না, সো আমরা পার্লামেন্টকেও ফলো করছিলাম না। তো ব্যাপারটা অনেকটা সুদীর্ঘ বছর পরে আপনার একটা নতুন পার্লামেন্ট, একটা নতুন সূচনার মতো। তো সেটার প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের। আমার মনে হয় যে যথেষ্টই ঘটনাবহুল একটা দিন ছিল। এবং আপনি যে বিষয়টা বললেন যে বিরোধী দল আপনার একটা অংশ, তারা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে পারেনি, তো সেটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা এসছে। বিশেষ করে সময় টিভির একজন সাংবাদিক, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, উনি উপস্থিত ছিলেন। উনি বলেছেন যে আমরা আসলে বিষয়টাকে যেভাবে দেখছি সেটা সেরকম ছিল না। আপনার ওখানে যে স্পিকার, হেডফোনস এবং ওভারঅল সাউন্ড সিস্টেম সেটা কাজ করছিল না, এবং আগে থেকে বিরোধী দল একটা পজিশন নিয়েছিল যে রাষ্ট্রপতি যখন সংসদে ঢুকবেন তখন তারা একটা ডেমনস্ট্রেশন স্টেজ করবেন। তো তখনই তারা ডেমনস্ট্রেশনটা স্টেজ করছিল যে ওনারা দাঁড়িয়ে তখন সম্মান প্রদর্শন করবেন, এটা ওনাদের আগে থেকে একটা বোধহয় পরিকল্পনা ছিল। এবং ঠিক তখনই আপনার নাকি আপনার মৌখিকভাবে বলা হয় যে জাতীয় সঙ্গীত এখন পরিবেশনা করা হবে, সেটা আপনার সাউন্ড সিস্টেমের মাধ্যমে বলা হয়নি। তো বিএনপির যারা এমপি ছিলেন তারা অলরেডি দাঁড়িয়েই ছিলেন রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে, অন্যদিকে বিরোধী দলের একটা অংশ তারা বসেই ছিলেন। তো যারা হেডফোন ছিল তারা জাতীয় সঙ্গীত শুনেছিলেন, হাসনাত আব্দুল্লাহ এবং অনেকেই তারা দাঁড়িয়েছিলেন, এবং বলা হচ্ছে যে জামাত ইসলামীর একটা অংশ তারা শুনতে পারেনি, তারা বসেছিলেন, তারা পরবর্তীতে উঠেছেন। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই যে পর্যালোচনা, আলোচনা, এটাই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটা নবসূচনার দিকে ইঙ্গিত করে। তো আমি বরঞ্চ সেটাকে পজিটিভ হিসেবেই দেখছি ওভারঅল। আসবো আপনার কাছে। আসিফ বিন আনোয়ার, একই প্রসঙ্গ দিয়েই শুরু করতে চাই আপনার সঙ্গে। আপনার যে বিশ্লেষণ সেটি জানতে চাই যে জাতীয় সঙ্গীত ইস্যু নিয়ে যত ধরনের আলোচনা হচ্ছে, যে সমালোচনা হচ্ছে, বিশেষ করে বিরোধী দলের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করার যে অভিযোগ, সেটিকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বা রুবায়েতও একটা টেলিভিশন চ্যানেলের রেফারেন্সে যে ব্যাখ্যাটা দিলেন, আপনি কি কনভিন্স তাতে?
প্রথম কথা আমি বলি যে আমি ব্রডার পার্সপেক্টিভটা থেকে দেখি যে প্রথম প্রশ্নটা আপনি করেছিলেন রুবায়েত ভাইকে যে এই যে সংসদ অধিবেশন শুরু হলো, একটা নতুন দিনের সূচনা হলো, এটা আমাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে বা আমরা কতটুকু আশা দেখছি, সেই প্রসঙ্গটা থেকে আমি থাকতে চাই এবং তার সাথে জাতীয় সঙ্গীতের প্রসঙ্গটা আমি টানছি। Sure. দেখেন, জাতীয় সঙ্গীতের প্রসঙ্গটা হলো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে সম্মান প্রদর্শন করা এবং বাংলাদেশের শহীদ মিনারে সম্মান প্রদর্শন করা, এই সমস্ত বিষয়গুলোতে জামায়াতে ইসলামী অনেক রিজার্ভেশন আমরা শুরু থেকেই দেখেছি। এগুলো এমন নয় যে এটা একেবারেই নতুন কোনো বিষয় তাদের কাছে। তবে তাদের সাথে যখন থেকে এনসিপি যুক্ত হয়েছে তখন তাদের আচরণে কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে, সেটা আমরা বিভিন্নভাবে লক্ষ্য করেছি। শহীদ মিনারে তারা ফুল দিতে গিয়েছেন এবং তারা এটা তাদের জাতীয় কর্তব্য বলে স্বীকার করে নিয়েছেন এবং এনসিপি সদস্যরা তাদের সাথে ছিলেন। এনসিপি যাদের যে মুখগুলো এনসিপি তৈরি করেছে, আমরা দেখেছি যে জুলাই এর গণ অভ্যুত্থান চলবার সময়ও তারা বারবার শহীদ মিনারে গিয়েছে, রাজু ভাস্কর্যের সামনে গিয়েছে। সেগুলোকে সরাসরি জামায়াত ইসলামী অনুমোদন করুক বা না করুক, অন্তত এনসিপির সাথে থাকার কারণে তাদের এই ধরনের বিষয়ে কিছুটা মানসিকতার পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং লক্ষ্য করেছি যে শেষ পর্যন্ত কিন্তু হাসনাত আবদুল্লাহ তাদেরকে দাঁড়াতে অনুরোধ করার পরে তারা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত সম্মান প্রদর্শন করেছেন। এখন এক্স্যাক্টলি ওই পার্লামেন্টারি সেশনে কি হচ্ছিল, সাউন্ড সিস্টেমের ইন্টারফারেন্স কতটুকু ছিল, তাদের ডেমনস্ট্রেশন চলবার সময় তারা কতটুকু সুযোগ পেয়েছেন, জাতীয় সঙ্গীত সেখানে প্রচারিত হচ্ছে কিনা, সেই ব্যাপারগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, সেটা যারা চাক্ষুষ দেখেছেন তারা বলতে পারবেন। তবে এই পার্লামেন্টারি সেশনে যে কয়েকটা ব্যাপার হয়েছে সেইগুলো শুধু জাতীয় সঙ্গীতের ব্যাপারটা নয়, আরো কয়েকটা বিষয় হয়েছে যেগুলোর ব্যাপারে আমাদেরকে একটা মানসিকভাবে একে বিচার করতে পারতে হবে। তার মধ্যে একটা হলো যে শোক প্রস্তাব যেটা গ্রহণ করা হয়েছে, সেই শোক প্রস্তাবে আমরা দেখব যে কয়েকজনের নাম এসেছে যারা এখনো পর্যন্ত বাংলাদেশের বিচারে দণ্ডিত যুদ্ধাপরাধী এবং ৭১-এ তাদের ভূমিকা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তারা একটা গোষ্ঠী তৈরি করেছিলেন যেই গোষ্ঠী সিভিল মিলিটেন্ট ফোর্স হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর অংশ হয়েছিল। এই দলটি ইয়াহিয়ার তৈরি করা মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছিল এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এবং বাংলাদেশের কোনো বিচারালয় এখনো পর্যন্ত এই দণ্ডিত অপরাধীদেরকে ক্ষমাও করেনি, তাদের বিচারকে ওভারটার্নও করেনি। কাজেই তারা দণ্ডিত যুদ্ধাপরাধী এবং তাদেরকে সেই হিসেবেই কিন্তু তাদের ব্যাপারে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কিন্তু আসিফ একটা বিষয় একটু এখানে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি যেটি বললেন সেটা যেমন একটা সত্যের একটা দিক, কিন্তু সত্যের আরেকটা দিক হচ্ছে যে তারা বাংলাদেশে রাজনীতি করে সংসদে গেছেন, তারা সাবেক সংসদ সদস্য এবং তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে মন্ত্রীও হয়েছেন। তো কাজে এই যে এক ধরনের কনস্টিটিউশনাল এন্ডোর্সমেন্ট, সেটিকে তো অস্বীকার করার সুযোগ নেই। আমি সেই জায়গাটাতে আসছি। তারা মন্ত্রী হবার পরেই এবং সংসদ সদস্য হবার পরেই তো বিচারটা সংঘটিত হয়েছে এবং বিচারে তাদের দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তারা দণ্ডপ্রাপ্ত আসামিরা যুদ্ধাপরাধ করবার পরে আরেকটি দেশের পার্লামেন্ট তাদের ব্যাপারে শোক প্রস্তাব গ্রহণ করেছে, সেটা হলো পাকিস্তান। এবং বাংলাদেশে তাদের ব্যাপারে যে শোক প্রস্তাব গ্রহণ করা হলো, তার মানে তারা তো স্বাভাবিক মৃত্যুবরণ করেননি, তাদেরকে দণ্ডদান করে তাদেরকে বিচার করে শাস্তি দেওয়া হয়েছে এবং এই বিচারটা কিন্তু এখনো বলবৎ। বাংলাদেশের কোনো আদালত কিন্তু এখনো পর্যন্ত বিচারটাকে ওভারটার্ন করেননি। এই অবস্থায় তারা কেবল বাংলাদেশে মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন কোনো একটা সময় অথবা সংসদ সদস্য হয়েছিলেন কোনো একটা সময়, এই বিচারে আমরা তাদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করতে পারি কিনা এটাও তো খতিয়ে দেখবার ব্যাপার আছে। তো এই যে শোক প্রস্তাব গ্রহণ করা হলো সিলেক্টিভ ভিত্তিতে, এই শোক প্রস্তাব গ্রহণ করার ফলে এই সংসদের চরিত্রের একটা দিক তো অবশ্যই আমাদের সামনে চলে আসলো। আমাদেরকে দেখতে হবে ভবিষ্যতের দিনগুলো কেমন যায়। ধন্যবাদ আসিফ। আমি রুবায়াত একই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শোক প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টিকে কিভাবে দেখেন? না, আসিফ যেটা বলছে যে সেই আলোচনাটা অন্তত হওয়া উচিত। হ্যাঁ, তো সংসদে তো আমরা সেই তর্কটার আপনার সুযোগ দেখতে চাই, তাই না? তো জামাতে ইসলামী যেহেতু আপনার এক অপোজিশন হিসেবে এসছে এবং তাকে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছে, সে অতি অবশ্যই তার নিজের নেতাদের কথা সামনে তুলে আসবে, সে শোক প্রস্তাব দিবেই। তো ওভারঅল শোক প্রস্তাবটাতে অনেকেই প্রশ্ন করতে দেখেছি আমি, সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম ছিল কিনা। কেউ কেউ বলছিল যে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম নাই, তারপরে আবার অনেকে এটাকে কারেক্ট করছে না, সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও সেখানে এসছে।
তো এখন এবং আপনি এখন যেটা বললেন যে মতিয়া চৌধুরীর নাম আসছে কিনা এবং আমরা শুনছি সেটাও আছে। সো বেসিক্যালি এখন আমরা এটাকে কিভাবে দেখবো? আমরা এটাকে কি দেখবো, ভাই আপনি যেটা বলছিলেন যে সাবেক সংসদ হিসেবে দেখবো, নাকি তারা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেখবো? সেটা নিয়ে অবশ্যই আলোচনার সুযোগ আছে, সেটা সংসদেই হওয়া উচিত আমার মনে হয়। এবং তবে একটা বিষয় কি, যেটা হচ্ছে যে চরিত্রের ব্যাপার যেটা আসছে, আসিফ যেটা বলছে, তো এভাবে যদি চিন্তা করি তাহলে আসলে সংঘাতময় রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবো কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্নের সামনে পড়ে যাই আমরা। কারণ আমরা দেখেছি যে মানে আমার কাছে অন্তত এই জিনিসটা প্রচন্ড রকমের হতাশাব্যঞ্জক যে স্বাধীনতা 54 বছর পরেও স্বাধীনতা নিয়ে কথা বলতে হয়, স্বাধীনতার বিচার নিয়ে কথা বলতে হয়, যুদ্ধাপরাধ নিয়ে কথা বলতে হয়। এটা আমার কাছে প্রচন্ড রকমের হতাশাজনক একটা ব্যাপার। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেই চাই না ব্যক্তিগতভাবে। তো এখন না, কিন্তু আপনি বিষয়টা হচ্ছে রুবাত, যে আপনি হয়তো জি, করতে চান না, এবং সেটি কেন করতে চান না সেটি হয়তো আপনার একটা নিজস্ব ব্যাখ্যা আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তো মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধের যে প্রশ্ন সেটি কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। এবং দেখেন, জুলাই এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও কিছু মানুষের হয়তো এজেন্ডা থাকে, পলিটিক্যাল এজেন্ডা থাকে যে ৭১কে সরিয়ে দেওয়ার, কিন্তু সেটিকে কিন্তু সরিয়ে দেওয়া যায়নি। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে এখানে পজিশনিংটা কি? এটাই ইস্যু যে দেখেন, যখন জুলাই ভিত্তিক আলোচনা করে যদি আমি ৭১কে সাইড লাইন করে দেই, তখন কিন্তু আমি একবার সংঘাতের একটা সুযোগ তৈরি করছি। আবার ৭১কে সামনে রেখে যখন জুলাইকে আমি আলাদা করে দেই, তখন আবারও সংঘাতের সূচনা করছি। এই দুটা তো একটা সংঘাতময় জায়গায় নাই, দুটার কনটেক্সট ডিফারেন্ট এবং একটা চক্র, রাজনৈতিক চক্র ডেফিনেটলি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। এখন সাধারণভাবে আমি যদি বাংলাদেশকে সামনে রেখে চিন্তা করি যে বাংলাদেশের জন্য কোনটা ভালো, সেটা যদি চিন্তা করি, তাহলে আসলে একটা রিকনসিলিয়েশন হওয়া দরকার, যেখানে স্বাধীনতা যুদ্ধকে নিয়ে আপনি ঘাটাবেন না, আপনি জুলাইয়ের চরিত্র নিয়ে ঘাটাবেন না, দুইটার সংঘাতকে আলাদা আপনি এটাকে সংঘাতময় করে তুলবেন না। আসিফ যেটা বলেছে সে অনুযায়ী আপনি সেটা নিয়ে প্রশ্ন করবেন যে কনভিক্টেড ওয়ার ক্রাইমস যাদের আছে, যাদের মাথায়, তাদেরকে আমি শোক প্রস্তাবে আনবো কি আনবো না, সেটা লেজিটিমেসি নিয়ে আপনি প্রশ্ন করবেন। সেটা সংসদে আলোচনা হবে, আলোচনার ভিত্তিতে সেটা নির্ধারিত হবে এবং সেটা নিয়ে আপনি এগিয়ে যাবেন। কিন্তু এটাকে যদি কনস্ট্যান্টলি আপনি যদি সামনে রেখে একটা সংঘাতের সূচনা তৈরি করেন, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এবং সেইখানে আমার প্রশ্ন, যেটা আসিফ হয়তো বলছেন যে চরিত্রের দিকটা, যে জামাত ইসলামী যেহেতু এখন একটা বিরোধী দল হিসেবে চলে এসছে, প্রশ্ন থাকবে যে সামনের দিকে তারা কি আপনার নিজেরাই কি রিকনসিলিয়েশনকে ধারণ করতে পারবে, নাকি তারাও আপনার ৭১কে আলাদা করে শুধুমাত্র জুলাইকে সামনে রেখে একটা নতুন পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতে চাইবে, যেটাতে শুধু সংঘাতের আরো ডিপেনিং হবে? সেটা নিয়ে ভাবার প্রয়োজন আছে। রাইট, ধন্যবাদ। আমি আসিফ, আপনার কাছে আবার আসছি ফিরে। যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গে এসছে, আমি ওই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনায় যাবার হয়তো আমার দিক থেকে সুযোগ নেই, কিন্তু খুব প্রাসঙ্গিকভাবেই আরেকটি বিষয়, যেটি আপনি জানেন যে ওয়াকআউট করার পেছনে যে কারণ দেখানো হয়েছে, যে ফ্যাসিস্টের এজেন্ট সাবধান, এরকম প্ল্যাকার্ড আনা হয়েছে, এবং ওয়াকআউট করার ক্ষেত্রে আমরা দেখলাম যে সংসদ ভবনেই বিরোধী দল তারা স্লোগান দিয়েছে, খুনি সংসদে এই কথাটি পর্যন্ত বলেছে। তো আমি এই বিষয়টি নিয়ে কথা বলবার আগে আমি দু একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস পড়ে শোনাচ্ছি। একজন লিখেছেন, একজন সাংবাদিক লিখেছেন যে ৩০ লাখ হত্যার দোসররা ১৪০০ হত্যার দোসরদের বয়কট করে, কি কলিকাল। আরেকজন লিখেছেন একই কথা, যে এই যে মানে ৩০ লাখ হত্যার দোসররা যে ১৪০০ হত্যার দোসরদের বয়কট করে ওয়াকআউট করলো, সেই বিষয়টা আর কি, বিষয়টা দিয়ে তিনি ডট 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 দিয়েছেন। আপনি তো জানেন যে সোশ্যাল মিডিয়ার ভাষাটা একটু অন্যরকম, এটি এক ধরনের তারা কৌতুক করে বলছেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে ওয়াকআউট করার যে বিষয়টা এবং যে অভিযোগ নিয়ে আসা হয়েছে, সেটা জাতীয় সংসদের যে রীতি বা রেওয়াজ বা শৃঙ্খলা, সেই অনুযায়ী কতটুকু সামঞ্জস্যপূর্ণ? আসিফ। প্রথম কথা, ওয়াকআউট ব্যাপারটা তো নতুন নয়। ওয়াকআউট ব্যাপারটা পৃথিবীর সব সংসদে ঘটে, আমাদের সংসদগুলোতে একটু বেশি পরিমাণে ঘটে। তবে আমরা একটা ব্যাপার লক্ষ্য করেছি যে এই সংসদে যে ওয়াকআউট ঘটনাটা ঘটেছে, ওয়াকআউটের ঘটনাটার আগে প্ল্যাকার্ড দেখানোর পর একটা বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ যে স্ট্রিট অ্যাজিটেশন ধরনের এক ধরনের বিক্ষোভ কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সংসদটাকেও কি আমরা একটা স্ট্রিট অ্যাজিটেশনের মতো করে সংসদকে দেখবো কিনা, বা সংসদকে দেখতে চাই কিনা।
আমার মনে হয় আমি চাই না, কেননা আমাদের ওই আইনি ভাষায় একটা কথা আছে যে সংসদীয় রীতি অথবা সংসদীয় ভাষা, যেই ভাষাটা অসংসদীয় আমরা সেটাকে অপরিশীলিত বলে মনে করি। তাহলে আমরা আশা করি যে সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবচাইতে বেশি পরিশীলিত ব্যবহারের চর্চা হবে। তো আমার কাছে মনে হয়নি যে এটাকে ঠিক সংসদীয় বা ওই অর্থে পরিশীলিত ব্যবহার বলা যেতে পারে। তবে তাদের প্রতিবাদ করবার যে অধিকার আছে সেটাকে স্বীকার করে নিয়ে এই কথাটা ধারণ করতে হবে। এখন আসছি যে ওনারা যে কারণে প্রতিবাদটি করেছেন, সেটা হচ্ছে ওনারা মনে করেন যে এই শাহাবুদ্দিন চুপ্পু যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নিয়োগ করা হয়েছিল বিগত সরকারের আমলে, এবং বিগত সরকারকে তারা একটি ফ্যাসিস্ট সরকার মনে করেন, এবং সেজন্য তারা চুপ্পুকেও মনে করেন বা বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও মনে করেন যে ফ্যাসিস্ট সরকারই একটা এক্সটেনশন বা অংশ। সুতরাং তাকে সম্মান দেখাতে তারা বাধ্য নন, বরং তারা এই ফ্যাসিস্টিক সরকারের যে নিয়োগকৃত রাষ্ট্রপতি তার ভাষণ তারা শুনতে চান না এবং সংসদেও তাকে দেখতে চান না। উল্টো দিক থেকে সরকারি দল প্রাধান্য দিয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে, এবং তারা মনে করে যে নতুন সংসদ তৈরি হবে, নতুন রাষ্ট্রপতি আসবেন, কিন্তু রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানকে সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে একটা সম্মান প্রদর্শন করতে হবে। এখন এই দুটো বিতর্কের মাঝখানে আমি একটা কথা বলি যে যখন জুলাই এর গণ আন্দোলন সফল হওয়ার মধ্যে দিয়ে সরকারের পতন হলো এবং প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে পালিয়ে গেলেন, তখন যে শূন্যতা সৃষ্টি হলো, এই শূন্যতা সৃষ্টি করার দুটো উপায় ছিল। একটা হচ্ছে অ্যানার্কির মধ্যে চলে যাওয়া, অর্থাৎ সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে এমন একটি সরকার গঠন করা, বিপ্লবী সরকার ধরনের একটি সরকার গঠন করা, যেটা করা হয়নি। দেখা গেল যে আজকে যারা এনসিপি এবং জামায়াতে ইসলামী যারা আছে তারা সকলেই রাষ্ট্রপতির সাথে দেখা করতে গিয়েছে এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করেছে যাতে এই সাংবিধানিক শূন্যতাটিকে তিনি পূরণ করেন, এবং তারা যেভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ এবং সহযোগিতা দিয়েছেন সেভাবেই কিন্তু রাষ্ট্রপতি সরকার গঠনের প্রক্রিয়াটা সম্পন্ন করেছেন। এবং নাহিদ ইসলাম নিজে সেই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে জামায়াত ইসলামী সংসদ সদস্যরা, আজকের সংসদ সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন। তো তখন যদি তারা সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষার্থে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করাটাকে অনিবার্য বলে মনে করতে পারেন, তাহলে এখন তার ভাষণটাকে সাংবিধানিক প্রক্রিয়ার এক্সটেনশন বা সাংবিধানিক প্রক্রিয়া রক্ষার্থে কেন গ্রহণ করতে পারবেন না? আপনার কাছে কি মনে হয়, কি এটা আমার কাছে মনে হয় আমার কাছে কেন মনে হয় আমি বলি, আমার কাছে মনে হয় এই সংঘাতের সূচনাটা হয়েছে যখন বিএনপি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেননি। তখন থেকেই তাদের মনে হয়েছে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করা এবং তার মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে বিএনপি যে কথাগুলো বলে আসছে সেগুলো সম্ভবত তাদের একটি ষড়যন্ত্র, যার মধ্যে দিয়ে তারা বাস্তবায়িত করতে চাচ্ছে যে জুলাই সনদের আসল বাস্তবায়ন তারা করবে না। তখন তারা ওই সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলে যে সাংবিধানিক রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে তাকেও একটা টার্গেটে পরিণত করার কথা চিন্তা করেছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা একটা ব্যাপার লক্ষ্য করেছি, যদি আমরা সাংবিধানিক রাষ্ট্রপতিকে শুধু সাংবিধানিক জায়গায় রাখতে চাই, তার জন্য ধরেন বা সরকার গঠিত হবার পর থেকে রাষ্ট্রপতিকে অনেকগুলো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেছে যেগুলো হয়তো বিরোধী দল পছন্দ করছে না। তো তারা এই সাংবিধানিক প্রক্রিয়া তারা হয়তো মনে করছে যে এই সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিলেও চলতো। যেমন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যদিও তার কাছে শপথ নিয়েছে, তার মাধ্যমে সমস্ত অর্ডিন্যান্সেস পাস করিয়েছে, কিন্তু তাকে আবার কিছুটা সাইডলাইনও করে রেখেছিল। অর্থাৎ সম্ভবত বিরোধী দলীয় সদস্যরা চাইছিলেন যে রাষ্ট্রপতিকে যতটুকু ব্যবহার না করলেই না ততটুকু ব্যবহার করা হবে এবং বাকি সময়গুলো তিনি সাইডলাইন থাকবেন। সরকার সেটিতে রাজি হয়নি বলেই বোধহয় এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। এছাড়া আমার কোনো মনে হয় না যে আর কোনো কারণ থাকতে পারে। নিশ্চয়ই রুবায়েত, যেটি আসিফ বললেন, যেখানে নাহিদ ইসলাম নিজে শপথ গ্রহণ করেছেন এই বর্তমান রাষ্ট্রপতির মাধ্যমে বা অধীনে, সেখানে তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং তিনি এক ধরনের ডিনাউন্স করছেন বা এক ধরনের রাষ্ট্রপতি কেন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন সেটির প্রতিবাদে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তো এইটাকে অনেকেই স্ববিরোধিতা বলছে, মানে আপনার বিশ্লেষণটা জানতে চাই রুবায়েত। আমার মনে হয় আসলে তারা একটা কি বলবো এটাকে, আপনার
দৃষ্টি আকর্ষণের জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে। হ্যাঁ, হুম হুম সংসদের প্রথম অধিবেশন বিরোধী দলের দিকে যাতে করে সবার মনোযোগটা যায়। তো হুম সেরকম একটা ইস্যু তৈরি করে, যেটা আসিফ আসলে বললো যে আগে তারা তো শপথ নিয়েছে, শপথ তো তারা প্রত্যাখ্যান করেনি, তখন তো তারা বলতে পারেনি। তো একইভাবে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, এটা কনস্টিটিউশনাল। রাষ্ট্রপতিকে তো এখনো আপনার পরিত্যাগ করা হয়নি, নতুন রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া হয়নি। তো হুম আমার মনে হয় যে যেটা তারা চেয়েছিলেন, যে একটা নতুন সংসদের প্রথম অধিবেশনে এসে তারা একটা পরিস্থিতির সূচনা করে যে আপনার সেখানে বিরোধী দলের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করবে, সেটাই তারা করেছে। এটার আসলে তেমন কোনো বিয়ন্ডে কোনো এটার কোনো মূল্য আছে বলে আমার মনে হয় না। এবং দ্বিতীয় দিন থেকেই দেখবেন যে এটা নিয়ে তারা আর কোনো কথা বলছে না, তাদের অবজেক্টিভ ছিল সেটাই। এবং এখানে আসলে আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে হয়, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের এই ত্রয়োদশ সংসদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে এসছে, যে আমরা কিন্তু একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি দেখতে চাই, একটা শক্তিশালী সংসদ দেখতে চাই। হুম সেই শক্তিশালী সংসদে সরকার এবং বিরোধী দল দুটো মিলেই কিন্তু সংসদটা গঠন করে। আমরা সবসময় যেটা দেখেছি যে সরকার আপনার ডমিনেট করবে, ওই কথা বলবে, বিরোধী দল কথা বলবে, সে সবসময় রাস্তায় থাকবে। হুম আমরা রাজপথের আন্দোলন চাই না, আমরা সংসদীয় গণতন্ত্র চাই, যেখানে সংসদে আপনার তর্ক বিতর্কের মাধ্যমে, আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্তে পৌঁছাবেন। এবং হুম সেইখানে যদি বিরোধী দলের স্টেটমেন্টটা যদি কারেক্ট থাকে, তাদের বিলস যদি কারেক্ট থাকে, তাহলে সেটা একসেপ্টেড হবে। আমরা সেই রকমের একটা গণতন্ত্র চাই, যেটা নিয়ে আসলে জুলাই চার্টার এটসেট্রা, এবং আপনার যে আপনার সরকারি দলের ক্ষমতাকে কার্ভ করার যে প্রচেষ্টা, পিআর আপার হাউসের যে সাজেশন, সেগুলো তো সবগুলো ওখান থেকে এসছে। হুম এখন পিআর আপার হাউস ভবিষ্যতে হবে কি হবে না, সেটা এখনো ঝুলে আছে বিএনপির উপরে। বাট আমরা তো একটা শক্তিশালী সংসদ দেখতে চাই, এবং সেই শক্তিশালী সংসদের বিরোধী দলের একটা শক্তিশালী অংশগ্রহণ দেখতে চাই। আমার কাছে এই ব্যাপারে একটা বড় প্রশ্ন আছে, যে আদৌ এনসিপি এবং জামাত সেটার জন্য প্রস্তুত কিনা। তারা কি আদৌ আপনার যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সংস্কারগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, সেটা নিয়ে আলোচনা করতে প্রস্তুত কিনা। ঠিক এই মুহূর্তে সংসদটা এমন সময় এসছে যখন পুরো বিশ্বজুড়ে একটা নজিরবিহীন নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং অর্থনৈতিক একটা প্রচন্ড আপনার দুঃসময়ের পরিস্থিতি তৈরি হয়েছে। তো ঠিক এইখানে আপনার আমি আগামী 2-3 দিনে দেখতে চাইবো যে আসলে বিরোধী দল কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারছে কিনা, তারা কি সেই প্রশ্নগুলো রাখতে পারছে কিনা সরকারের কাছে, যে আপনার সরকারের প্রস্তুতি কতটুকু, যে এই আপনার তেলের সমস্যা, জ্বালানির সমস্যা, ডিজেলের সমস্যা, আপনার আপনার মূল্যস্ফীতি বলেন, আপনার ডলার, তার টাকার অবমূল্যায়ন বলেন, তো এগুলো তারা কতটুকু কন্ট্রোল করতে পারবে, সরকার সেটার জন্য প্রস্তুত কিনা, সেই প্রশ্নগুলো আনার ব্যাপারে তারা কতটা প্রস্তুত বিরোধী দল, আমি সেটা একটু দেখতে চাইবো। রুবাদ, যেটি আসিফ বলার চেষ্টা করছেন, যে প্রকৃত অর্থেই যে সংসদের যে ডেকোরাম, সংসদের যে ভাষা, সংসদের যে বলবো যে রেওয়াজ, রীতি বা প্রথা রয়েছে, সেটির সঙ্গে তো আপনি রাজপথের আন্দোলন সংগ্রামকে মেলানোর খুব বেশি সুযোগ নেই। হয়তো সেই স্পিরিট থেকে গিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু একই ভাষায় একই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তো কথা বলা যায় না। তো আমি গতকালকের মানে 12 তারিখের যে সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি দেখে আমার বারবার শুধু মনে হচ্ছিল যে যখন রাজনীতিবিদদের মধ্যে সেন্সিটাইজেশনের মজাটা চলে আসে, মানে তারা একটা বিষয়কে সেন্সিটাইজ করে মজা পেয়ে যান, তখন বোধহয় জনগণের জন্য যে রাজনীতি করার যে আগ্রহটা বা একটা রিয়েল অ্যাক্টর হবার যে একটা আকাঙ্ক্ষা, সেটি বোধহয় অনেক দূরে সরে যায়। আপনার কাছে কি মনে হয়? না, অ্যাবসলুটলি। এবং সেটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার, আমরা কোনোভাবেই আপনার রাজপথের আন্দোলন থেকে বেরোয় আসতে পারি না। এবং আপনি দেখবেন যে আমাদের হিস্টোরিক্যালি আমাদের স্লোগানগুলো কি, আপনার জননেত্রী, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হুম তো এই যে তারপরে আপনি এখন, আমি সবসময় আপনার হাস্যচ্ছলেও যদিও বলি ব্যাপারটা, যে আপনি চট্টগ্রামে যাবেন, আপনার মাইকিং করে বীর চট্টলার সংগ্রামী জনতা। হ্যাঁ, তো এই সংগ্রামী জনতার জায়গা থেকে কখনো আমরা বের হয়ে আসতে পারি না। তো এইটা একটা বিশাল সমস্যা আমাদের দেশের। এবং মানে আমরা মনে করি কি, আপনি যেটা বলেন বুলবুল ভাই, যে ওইটাই, যে ওইভাবে চিৎকার করে কথা না বললে, রাজপথের ভাষায় কথা না বললে, আমরা মনে করি যে আমাদের কথা কেউ শুনছে না। হুম আমরা মনে করি যে আসলে এবং একটা দেখবেন যে সুশীল সমাজ বলে একটা ক্লাস
একটা শ্রেণীর বিন্যাসের চেষ্টা করা হয়। আপনারা তো সুশীল, আপনারা এমন কথা বলেন যেটা জনগণের সাথে কোনো কানেকশন নাই, আপনাদের কথা কে শুনে? হ্যাঁ, তো আমরা আসলে কেউ না, আমরা কোনো অ্যাক্টার্স না, আসিফ, আমি, আপনি, আমরা কোনো অ্যাক্টার্স না, হ্যাঁ, কারণ আমরা সুশীল। তো ব্যাপারটাই অনেকটা এরকম যে আপনি সুশীল ভাষায় কথা বলবেন না। তো সংসদটাও হচ্ছে একটা বাজার, সেখানে আপনার রাজপথের ভাষায় কথা বলবে। আমি অনেক সাংসদ আছে, বিখ্যাত সাংসদ আছে বাংলাদেশে, যারা আপনার তাদের সংসদ বক্তব্যগুলো আসতোই আপনার ইভেন সোশ্যাল মিডিয়ার যুগেরও যখন সৃষ্টি হয়েছে, তখনও তাদের সংসদ বক্তব্যগুলো ওইভাবে প্রচারিত হয়েছে, কারণ সেগুলো আপনার সেন্সেশনাল, মানে গালি গালাজ খিস্তি খেয়পূর্ণ। একটা সংসদে কিভাবে সেই ধরনের বক্তব্য থাকতে পারে, সেটা এক্সপ্যান্সড হওয়া উচিত, সেটা তীব্র স্বরে সেটা প্রতিবাদ হওয়া উচিত। আমি আমি খুবই আসলে নিবিড়ভাবে দেখতে চাইবো যে এগুলোর কোনো পরিবর্তন আসবে কিনা, এবং সেখানে আমার একটা বড় প্রশ্নবোধক চিহ্ন যে আপনার এনসিপি এবং জামাত ইসলামী এবং সরকারি দল তারা হচ্ছে বিএনপি, তারা কি আদৌ এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। নিশ্চয়ই, ধন্যবাদ। আমি আসিফ আবার আপনার কাছে আসছি। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ, সেটির যে প্রথম অধিবেশন, সেটির শুরুটার ভেতরে এক ধরনের ব্যতিক্রম অনেক কিছুই রয়েছে, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার নিজের যে সূচনা বক্তব্য সেখানেও বলেছেন। উনি ৭৩ সালে বঙ্গবন্ধুর ওই সময়কার উদাহরণ নিয়ে এসেছেন, এবং আমরা দেখলাম যে আগের সংসদের যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার, তাদের কাউকে না পাওয়া যাওয়ায় বা কেউই না থাকায় আমরা সভাপতিত্ব করতে দেখলাম ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে, এবং আমরা নতুন যে স্পিকার বা ডেপুটি স্পিকার হিসেবে যাদেরকে নির্বাচিত হতে দেখলাম, মেজর হাফিজ এবং কায়সার কামাল। প্রথম স্পিকার প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাই যে এটা তো খুবই ইন্টারেস্টিং যে যিনি সংস্কারপন্থী ছিলেন, পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন 111-এ, এমনকি খুব সাম্প্রতিক সময়টাতেও তিনি তার যে ভূমিকা সেটি নিয়ে খোদ বিএনপির মধ্যেই অনেক ধরনের অসন্তোষ রয়েছে। তো তারপরেও ওনাকে স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন আসিফ? প্রথমত এই সিদ্ধান্তটা যেটা দলীয় সিদ্ধান্ত, সে ব্যাপারে তো আমাদের কিছু বলবার নেই। আমি যদি স্বাভাবিক মানে শুধু মেজর হাফিজের প্রোফাইলের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, বীর বিক্রম উপাধি পেয়েছেন। এবং স্বাভাবিক একেবারে যদি আমরা মোটা দাগে বলি, তাহলে বিএনপির মধ্যে যে সমস্ত সংসদ সদস্যের, যে সমস্ত নেতার একটা সামগ্রিক জনগণের কাছে একটা আবেদন আছে এবং একটা প্রগতিশীল ভাবমূর্তি আছে, তাদের মধ্যে মেজর হাফিজ একজন। কাজে আমার তো মনে হয় যে স্পিকার নির্বাচন অত্যন্ত ভালো হয়েছে। আর ডেপুটি স্পিকারের নির্বাচনের ক্ষেত্রে তিনি একজন তরুণ আইনজীবী এবং আমাদের সকলের কালিগ। আমরা আশা করব যে তিনিও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এটা দেখতে হবে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, মানে কতটা যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারেন। আমরা আশাবাদী যে তিনি সেটা করতে পারবেন। তবে মেজর হাফিজ যেহেতু একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা এবং তার পারদর্শিতার ব্যাপারে কারো কোনো সংশয় নেই, আমার কাছে মনে হয় যে স্পিকারের নির্বাচনটা অত্যন্ত ভালো হয়েছে। রাইট। এবং আরেকটি বিষয় যেটি আমি আজকের অনুষ্ঠানটা শুরু করেছিলাম, রুবায়াত সারোয়ার তার যে ফেসবুক স্ট্যাটাস সেটি দিয়ে, সেখানে তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন খুবই ইন্টারেস্টিং, যে যখন তারেক রহমান প্রবেশ করছেন, তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে বিরোধী দলও স্বাগত জানিয়েছে টেবিল চাপড়ে। তো এই সংসদীয় যে ভব্যতা বা সভ্যতা, এটি তো বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশের সংসদ থেকে প্রায় হারিয়েই যাচ্ছিল, তো সেটা আবার ফিরে আসছে বলে অনেকে আশাবাদী হচ্ছেন। আপনিও কি আশাবাদী কিনা এই বিষয়গুলো? প্রথমত আমি ভীষণ আশাবাদী। এই ধরনের সংসদীয় রীতিনীতি যদি আমরা ধরে রাখতে পারি এবং পরস্পরের প্রতি যদি এই সৌহার্দ্য এবং শ্রদ্ধা ধরে রাখতে পারি, তাহলে পরে অবশ্যই এটা আমাদের সংসদীয় গণতন্ত্রের জন্য ভালো একটা বিষয়। কিন্তু আমার কাছে আরেকটা জিনিস মনে হয় কি জানেন, বাংলাদেশের সংসদগুলো যে আরো বেশি সংঘাতপূর্ণ হতো, তার আরো একটা কারণ কিন্তু ছিল এই, যে রাজনৈতিক যে অবস্থানগুলো ছিল সংসদের মধ্যে, সেগুলো আরো দূরবর্তী ছিল। আমরা যদি লক্ষ্য করে দেখি যে এখন বাংলাদেশের সংসদে যে দুটো দল, প্রধান সরকারি দল এবং বিরোধী দল হিসেবে আছে, তারা কিন্তু দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে এবং এদের যে মূল প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, তারা কিন্তু এই সংসদে অনুপস্থিত। কাজেই
যে সংঘাতময়তা যদি আমাদের চারিত্রিক উন্নতির জন্য ঘটে থাকে, আমি এটাকে স্বাগত জানাবো। আর সংঘাতহীনতা যদি ঘটে থাকে শুধুমাত্র আমাদের এই কারণে যে সংঘাতপূর্ণ রাজনৈতিক অবস্থান যারা থাকতে পারবে তাদের অভাব রয়েছে এই সংসদে, তাহলে পরে এটাকে স্বাগত জানানোর কিছু নাই। দেখা যাবে যে আবার যখন এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে, অর্থাৎ রাজনৈতিক দূরত্বগুলো আবার প্রকট হয়ে পড়বে, তখন আবার সেই সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। তবে এটা একটা অবশ্যই যারা যারা এই আচরণ করেছেন, সংসদীয় আচরণের প্রতি শ্রদ্ধা রেখে পরস্পরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, প্রধানমন্ত্রীকে বিরোধী দল স্বাগত জানিয়েছেন, বিরোধী দলের নেতাকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন, এই চর্চাগুলো বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হিসেবে আসা দরকার, এবং যে কারণে এসে থাকুক না কেন আমরা তো অবশ্যই একে স্বাগত জানাবো। আসিফ, আরেকটা প্রশ্ন বলুন ভাই বলছিলেন, আমি জাস্ট ওই যদি সুযোগ থাকে আমি একটা মিনিটে বলে দিই। সেটা হলো ওই যেটা দেখা গেল যে এই সংসদে স্পিকার বা ডেপুটি স্পিকার, পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার আসলেন না, এবং না এনেই এই সংসদ একজনকে সভাপতি নির্বাচিত করলেন, এবং ৭৩-এর প্রথম সংসদের একটা নজির এখানে প্রধানমন্ত্রী টানলেন, এবং তারপর দেখা গেল যে সভাপতি নির্বাচিত হয়ে তিনি প্রথমে সভা পরিচালনা করলেন, তারপরে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন, তারপর তারা শপথ গ্রহণ করবার পরে নিয়মিতভাবে সংসদের অধিবেশন শুরু হলো। এখানে সংবিধান অনুযায়ী স্পিকার, পূর্ববর্তী সংসদের স্পিকার এই দায়িত্বটা পালন করতে পারতেন। ডেপুটি স্পিকার যদিও কারাগারে আছেন, স্পিকার যে কোথায় আছেন আমরা কিন্তু কেউ জানি না, এবং আমাদেরকে জানানো হয়নি কোথায় আছেন। তিনি যদি সত্যিই এখন অ্যাভেলেবল থাকেন, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তাকে আনলে আমার মনে হয় কোনো ক্ষতি হতো না। ঠিক যেই কারণে রাষ্ট্রপতির মাধ্যমে সাংবিধানিক শূন্যতাগুলো পূরণ করা হয়েছে, স্পিকারের মাধ্যমেও সেই সাংবিধানিক শূন্যতা পূরণ করা হলে আমার মনে হয় কোনো সমস্যা হতো না, বরং এটা সাংবিধানিক সৌন্দর্যকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যেত। আমাদেরকে মনে রাখতে হবে 1990-এও যে গণ অভ্যুত্থান হয়েছিল, তারপরেও কিন্তু যে স্পিকার শামসুল হুদা চৌধুরী ছিলেন, তিনি কিন্তু তখনকার পঞ্চম সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। রাইট। রুবায়েত, একই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই, বা আপনি কি মনে করেন, যেটি একদম শেষে বক্তব্যের শেষ পর্যায়ে এসে আসিফ বললেন যে এটি হলে ভালো হতো, বা এই ধারাবাহিকতাটা রক্ষা করার সুযোগ ছিল। আপনার কাছে কি মনে হয় যে সেই বাস্তবতাটা রয়েছে এই মুহূর্তে? আগের স্পিকার যিনি শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে এসে এখন শিরীন শারমিন কোথায় আছেন, কিভাবে আছেন, এখন বিষয়টা হচ্ছে যে উনি কি অ্যাবসকন্ডিং কিনা। আমরা যত জানি পদত্যাগ করেছেন, সেটাই হচ্ছে নিউজ। এখন যদি উনি পদত্যাগ করে থাকেন, তাহলে কনস্টিটিউশন কি বলে, উনি কি আবার আসতে পারেন, উনি কি রিইনস্টেটেড হতে পারেন, উনি পদত্যাগ করেছেন, এটা কি করা হবে? এটির তথ্যসূত্র কি? এটি কি আসলে উনি পদত্যাগ করেছেন? আমি একটু আমরা জানি। এখন একটু ছোট্ট করে একটা কথা এখানে যুক্ত করতে চাই, সেটা হলো যে স্পিকার এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদ এমন যে তারা যদি পদত্যাগ করেও থাকেন, তারপরেও সেই পরবর্তী স্পিকার নিযুক্ত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালন করে যেতে হয়। সুতরাং পদত্যাগ করে থাকলেও, যদি শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে থাকেন, যেমন শামসুল হুদা চৌধুরী পদত্যাগ করেছিলেন, বা তিনি পদত্যাগ করে থাকেন, তবুও তার পরের অধিবেশনের পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু তিনি দায়িত্ব পালন করবেন, সেটাই স্বাভাবিক। এবং এই কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, উনিও তার বক্তব্যে বলেছেন, যদিও তার করবার কথা, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিনি বলেছেন যে এখন আমরা প্রথম সংসদে যে ব্যাপারটা ঘটেছিল, মনে রাখতে হবে যে প্রথম সংসদে তো কোনো স্পিকার পূর্ববর্তী সংসদে ছিলেন না, কাজে প্রথম সংসদের নজির উনি টেনেছেন এই পরিস্থিতিতে, এই আপৎকালীন পরিস্থিতিতে। আমার কাছে মনে হয় যে যদি শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থাকতেন, তাকে রাখার সুযোগ থাকে প্র্যাকটিক্যালি, তাহলে রাখা যেত। রাইট। রুবায়েত, এবং ওখানে সমস্যাটা যেটা আমি মনে করছি যে আমি জাস্ট ভাবার চেষ্টা করছি যে তারা প্রস্তুতি হিসেবে কিভাবে দেখেছেন জিনিসটাকে। এখন যেহেতু আওয়ামী লীগকে আপনার ফেসিস্ট সরকার হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে, এরশাদের সাথে বোধহয় কিছুটা পার্থক্য আছে এখানে। আপনার এরশাদ সরকারের পতনের সাথে আপনার গত সরকারের রেজিমের পতনের কিছুটা পার্থক্য আছে, এবং আপনার হয়তো শিরীন শারমিনকে একটা প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সেখানে এখন এই প্রশ্নটা উড়িয়ে দেওয়া যায় না, যেখানে আপনার বিরোধী দল অলরেডি আপনার একটা স্টেজড ডেমনস্ট্রেশন করেছে রাষ্ট্রপতি চুপ্পুর এগেনস্টে, সেখানে স্পিকারের এগেনস্টে তারা কি করতো। অলসো আপনার তার নিজের ব্যক্তিগত সুরক্ষা প্রতিরক্ষা এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে কিছুই জানি না। হ্যাঁ, তারা তো বেশিরভাগই আপনার অ্যাবসকন্ডিং, তাদের সেই সব, তারা আসলে তাদের স্টেট অফ অ্যাফেয়ার্সটা কি আমরা তো সেটা জানি না। রাইট। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই রুবায়েত। জি, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমরা এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন নিয়ে যখন আমরা কথা বলছি,
আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য প্রসঙ্গগুলোর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গ সেটি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। মানে যদিও বিরোধী দল ওয়াকআউট করেছে, কিন্তু তারপরেও রাষ্ট্রপতি তো ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণটা নিয়েও আমরা দেখছি অনেক ধরনের কথা হচ্ছে। এবং আমি সে ভাষণের কিছু নির্বাচিত অংশে যাওয়ার আগে আমাদের এক বন্ধু, উনি একটি রম্য ম্যাগাজিন সম্পাদনা করেন, শিমু নাসের, তিনি তার ফেসবুকে লিখেছেন, যখন আমরা ছাপার কাগজে আলপিন রসালো করতাম তখন আমাদের উপর অঘোষিত নিষেধাজ্ঞা ছিল আদালত, জলপাইয়ের তেল এবং রাষ্ট্রপতি নিয়ে কোনো কৌতুক করা যাবে না। নিয়তির কি নির্মম পরিহাস, রাষ্ট্রপতি এখন নিজেই কৌতুক হয়ে গেছেন। সংসদে দাঁড়িয়ে তিনি শুধু কৌতুকই করছেন না, স্ক্রিপ্ট ধরে ডার্ক হিউমারও পারফর্ম করছেন। রুবায়েত, আমরা জানি যে রাষ্ট্রপতির আসলে যে ভাষণ সেটা স্ক্রিপ্টেড, এটা আপনার সংসদ নিজেই লিখে দেয় এবং তাকে টোকেন হিসেবে তাকে সেটা পড়তে হয়। সো আই ক্যান অনলি ইমাজিন দ্য পেইন দ্যাট প্রবাবলি হি ওয়াজ গোইং থ্রু, দ্য কমেডি দ্যাট হি ওয়াজ ফিলিং। আমরা যে আসছি না, সো বেসিক্যালি আসলে এটা কমেডি। সিংরাসে যেটা বলছেন সেটাই, যে মানে উনি নিজে, মানে যেই সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে আপনার এনেছে তাকেই তিনি বলছেন ফেসিস্ট সরকার। এবং 15 বছরের ফেসিস্ট সরকারের পরে উনি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এসছে। তো এটা আসলে পুরোটাই একটা কমেডি, যেটা উনি নিজে কিভাবে রিফ্লেক্ট করবেন ওয়ান্স হি রিটায়ার্স, এটা একটু দেখার বিষয়। তো এবং মানে এই শুধু যে তাই না, মানে এই যে আমরা তিনি না, এই যে আমরা লাইভ যাদের দ্বারা কোর্সে যাচ্ছি, নিয়োগপ্রাপ্ত আমার মনে হয় সেটা হয়েছেন, হলো একটা একটা ভালো দিক। নিশ্চয়ই নিশ্চয়ই, না তিনি সবকিছু যাদের কি এত দ্বারা হার্ড এজ হতে হবে? শিওর, তিনি যাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে তিনি ফ্যাসিস্ট বলছেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান বলেছেন। এবং তার যে রাজনৈতিক বিশ্বাস বা তার যে অবস্থান, মানে আইডিওলজিক্যাল একটা স্ট্যান্ডিং থাকে তো, তাই না? সেখানে তো তিনি জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে কখনোই স্বীকৃতি দেননি বা মানেননি, কিন্তু এই ভাষণে, রাষ্ট্রপতির ভাষণে জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনি কি মনে করছেন যে এই বিষয়টি আবার নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করতে পারে? এটা এই সাইকেলটা তো, ওইটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার এটা শুরু কোথায় শেষ কোথায়, যে এই 71 ইতিহাস, স্বাধীনতার ঘোষককে প্রত্যেকবার কি বিএনপি এবং আওয়ামী লীগ কে আসছে ক্ষমতায় সেটা অনুযায়ী এটা পরিবর্তন হয়ে যাবে ইতিহাস। আমার মনে হয় যে ওয়ান্স এন্ড ফর অল এটা ডান এন্ড ডাস্টেড হওয়া উচিত। এবং আপনার 5ই আগস্ট পরবর্তী সময় আমি বলবো যে একটা সুবর্ণ সুযোগ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অ্যাকচুয়ালি আপনার ইতিহাসের রফা না করে সেটা রিকনসিলিয়েশনের একটা সুযোগ সেখানে ছিল। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। তারা নিজে আপনার একটা পজিশন নিয়েছে সুস্পষ্টভাবে, এবং তারা একটা আওয়ামী লীগের ন্যারেটিভকে আপনার ছুঁড়ে ফেলতে গিয়ে তারা স্টাবলিশড অনেক ট্রুথকেও তারা ছুঁড়ে ফেলার চেষ্টা করেছে। আমার মনে হয় যে এই সংসদে একটা চেষ্টা অন্তত এটা ছিল যে আপনি খেয়াল করবেন যে রাষ্ট্রপতির ঘোষক হিসেবে জিয়াউর রহমানের কথা এসছে, বঙ্গবন্ধু নামটা উচ্চারণ না করলেও শেখ মুজিবুর রহমানের কথাও এসছে আপনার। এবং আপনি দেখবেন যে আপনার নাহিদের বক্তব্যে উনি বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন, তারেক রহমান শেখ মুজিবকে স্মরণ করেছেন। তো মোটামুটি ভাবে বলা যেতে পারে যে অন্তত কিছুটা শিষ্টাচার আপনার ফলো করছেন নতুন সংসদে। এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা কি এটা থেকে রেহাই পাবো কিনা, যে স্বাধীনতার ঘোষক কে, এটা জিয়াউর রহমান, ওকে, ডান এন্ড ডাস্টেড। আপনার শেখ মুজিবুর রহমানের ভূমিকা ডান এন্ড ডাস্টেড, আওয়ামী লীগের ভূমিকা ডান এন্ড ডাস্টেড। জামাতের ভূমিকা যদি জামাত অস্বীকার করে থাকে এবং করতেই থাকে, তাহলে সেটা নিয়েও আপনার একটা সুরাহা হয়ে যাওয়া উচিত। কিন্তু এগুলোকে যদি আপনার মানে কন্টিনিউয়াসলি আপনার আমরা জাগিয়ে রাখি, আমার প্রশ্ন হচ্ছে যে 54 বছর পরে, 55 বছর পরে, তাহলে আমাদের পরিত্রাণ কোথায়? আমরা আমরা কিভাবে সুরাহা, সামনের দিকে এগিয়ে? রুবায়েত, আপনি বলছেন সুরাহা হওয়া উচিত, মানে জামায়াতের ভূমিকাটা যখন আপনি বলবেন তখন তো এই প্রশ্ন চলে আসে যে কিভাবে সুরাহাটা হবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সংসদের এই প্রথম অধিবেশনের পরে ছাত্র ইউনিয়ন তারা সমাবেশ করেছে, মিছিল করেছে, এবং এই সংসদটায় যে মানে রাজাকার পন্থী বা স্বাধীনতা বিরোধী যারা রয়েছেন, সেই মানসিকতাকে যারা লালন করেন, তাদের অবস্থানকে তারা তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তো তাহলে আলটিমেটলি তো এটা আবার মানে সারফেস হওয়ার মতো একটা অবস্থায় চলে আসে। এক্স্যাক্টলি। সো এখানে তাহলে একটা মিডিয়েশনের সুযোগ থাকে, এবং মিডিয়েশনটা আপনি কিভাবে করবেন, এখন কে মিডিয়েশনটা করবে, এটা হচ্ছে বড় বিষয়। কারণ আমি যেভাবে দেখি মিডিয়েশনটার সুযোগটা কোথায়, সেটা হচ্ছে যে আপনার জামাতে ইসলামী আপনার
দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে, সে রাজনীতি করছে। রাজনীতি করতে গিয়ে সে আপনার কনস্টিটিউশনালি সে ইলেক্টেড হয়েছে, সে সংসদে এসছে, সে প্রধান বিরোধী দল হয়েছে। সেই জায়গায় তাকে তার স্বীকৃতিটা দিতে হবে। সেখানে তাকে স্বাধীনতা বিরোধী বলাটা আমার মনে হয় না এটা রাইট প্র্যাকটিস। সে এখানে কোনোভাবেই আপনার স্বাধীনতা বিরোধী কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। সে বলছে না যে বাংলাদেশের স্বাধীনতাকে সে অস্বীকার করছে, সে বলছে না যে সে এখন বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা তাকে বলতে পারি যে তাকে ক্ষমা চাইতে হবে, তার পূর্বের ভূমিকার ব্যাপারে তার একটা স্পষ্ট বিবৃতি দিতে হবে। সেইটা নিয়ে তর্ক হতে পারে, সেটা নিয়ে আপনার একটা দাবি উঠতে পারে। সেই দাবিটা যদি জামাত অস্বস্তি বোধ করতে থাকে, সেটা যদি সে স্বীকার করতে না চায়, তাহলে তার উপরে সেটা একটা ঝুলন্ত ফাঁসি হিসেবে থাকুক। রাইট। কিন্তু সেটা তো মানে কিন্তু সেটাকে আপনার, সেটার মানে তো এই না যে জামাতকে আপনি অস্বীকার করবেন, তাকে স্বাধীনতা বিরোধী ঘোষণা দিবেন। তাহলে তো এখন তাহলে তো তাকে আসলে মানে তাহলে আমরা সুযোগ দিলাম কেন তাহলে আপনার ইলেকশন করার, নির্বাচন করার, তাকে সুযোগ দিলাম কেন দ্যাট ইজ এ গুড আপনার কোয়েশ্চেন বিরুদ্ধে রুবায়েত। কথা? আমি এই প্রসঙ্গে আসিফ আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। রুবায়েত যেটি দিয়ে শেষ করেছেন, সেই জায়গা থেকে যদি আমরা একটু সামনের দিকে এগোতে চাই, যে তাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, ডেসপাইট যে ৩০ লক্ষ যে শহীদ বা যে হত্যাকাণ্ড বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে গণহত্যা, সেটির সঙ্গে তাদের সম্পৃক্ততার যে সরাসরি অভিযোগ বা প্রমাণ মেলে, তারপরেও তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু এই সংসদটি গঠিত হলো বা তৈরি হলো এমন একটি নির্বাচনের ভেতর দিয়ে, যে নির্বাচনে অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তারাই এই পলিটিক্যাল স্ফিয়ারে নেই। তাহলে বিষয়টা কেমন হলো? কেমন সংসদ, কেমন গণতন্ত্র, সেটি নিয়ে যদি কেউ প্রশ্ন করে। না না, এই 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 বিষয়টি তো অমীমাংসিত থেকে যাচ্ছি। এবং এই যে অমীমাংসিত বীজটি থেকে গেল, এখন যেটাকে খুব সামান্য একটা ফোসকা বলে মনে হচ্ছে, ভবিষ্যতে কিন্তু এটা একটা বড় রকমের বেদনার পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই যে আপনার একটি দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, একটি দলকে নির্বাচনে, সবগুলো দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতো, এমনও দেখা যেতে পারতো যে সেই দলটিকে জনগণই প্রত্যাখ্যান করেছে, জনগণ তাকে একেবারেই কোনো ভোট দেয়নি। বা মুসলিম লীগের কথা আমাদের মনে আছে 1954 সালের নির্বাচনে 47-এ যে পাকিস্তান সৃষ্টির পেছনে মুসলিম লীগের অনুপ্রেরণা ছিল, মুসলিম লীগ প্রধান দল হিসেবে দায়িত্ব পালন করেছিল, সেই মুসলিম লীগ কিন্তু 1954 সালে বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তো জনগণকে তো এই সুযোগটা আপনাকে প্রদান করতে হবে যে তারা কাদেরকে রাখতে চায় এবং কাদেরকে ছেড়ে দিতে চায়। তো আপনি একদম ঠিক বলেছেন যে যাদের কাঁধে 30 লক্ষ মানুষকে হত্যা করবার দায়ের অংশ পড়েছে, তারা যদি বাংলাদেশের রাজনীতিতে ভোট নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসতে পারে, তাহলে অন্যরা কেন অংশগ্রহণের সুযোগ পাবে না? বাংলাদেশের মানুষ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে, তাহলে তারা এমনিতেই এলিমিনেটেড হয়ে যাবে। কাজেই এই অমীমাংসিত বিষয়টি কিন্তু রয়ে গেল এই সংসদে, যেটার জন্য একটা না একটা সময়ে আমাদের কাউকে না কাউকে জবাবদিহিতার মুখে পড়তে হবে। তো সেই প্রসঙ্গটা থাকছে। আরেকটি কথা আমি এখানে একটু বলি, যে আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে স্বাধীনতার ঘোষক বিতর্ক আমরা আর কতদিন বইব। প্রথম কথা, সবচেয়ে মর্মান্তিক কি জানেন? রাজনীতির জায়গায়, রাজনীতির ভাষায় আপনি আপনার নিজস্ব জায়গা থেকে একটা পরিস্থিতিকে পর্যবেক্ষণ করবেন এবং সেটাকে আপনি যতটা আপনার রাজনীতির জন্য প্রয়োজন মনে করেন ততখানি অ্যাম্পলিফাই করবেন। সেটা রাজনীতি হতে পারে। কিন্তু মর্মান্তিক হচ্ছে পাঠ্য বইয়ে রাজনীতির এই ঐতিহাসিক বিষয়গুলো সম্পর্কে সরকার পরিবর্তনের সাথে সাথে এই বিকৃতির যে তুঘলকি কাণ্ড, অর্থাৎ আওয়ামী লীগ আসে, তারা একরকম করে রাজনীতির ইতিহাসের বয়ান দিবে, বিএনপি আসলে একরকম করে দেবে। এই মীমাংসাটা কিন্তু অত্যন্ত জরুরি। আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতার ঘোষণা প্রশ্নের তো দুটো অংশ, একটা হচ্ছে আইনি প্রশ্ন, আরেকটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন। এখন আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের সংবিধানটাতে তৈরি করেছে গণপরিষদ, সেই গণপরিষদটা গঠিত হয়েছিল কিভাবে? গণপরিষদ গঠিত হয়েছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে, যেখানে গণপরিষদের সদস্যরা নিজেরাই নিজেদেরকে গণপরিষদ বলে ঘোষণা করেছিলেন। সেখানে কিন্তু তারা পরিষ্কার করে বলেছেন যে 26শে মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাকে আমরা সমর্থন করছি এবং অনুমোদনও করছি। কাজে আইনি দিক থেকে যদি দেখতে হয়, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে 27শে মার্চ পর্যন্ত বা তারপর পর্যন্ত বা 10শে এপ্রিলে স্বাধীন বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা ওইভাবে শোনেননি। তারা কিন্তু শুনেছিলেন মেজর জিয়াউর রহমান 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণা প্রচার করেছিলেন সেটা, এবং সেটা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল। শুধু উদ্বুদ্ধ করেনি, তারা এই দিকচিহ্নহীন সময়ে
বাংলাদেশের মানুষকে জানান দিয়েছিল যে একটি সামরিক প্রতিরোধ যুদ্ধ পাকিস্তানিদের বিরুদ্ধে হতে চলেছে, রাইট। এবং এটা প্রথমবারের মতো তারা জেনেছিল, এবং জেনে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবার ৭ই মার্চে বঙ্গবন্ধু তো এক রকমের প্রস্তুতির কথা বলেছিলেন তিনি হুকুম দেবার না পারেন তারপরেও যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু সেটা তো একটা প্রস্তুতির কথা, কিন্তু শুরু যে হয়ে গেছে এবং সামরিক যুদ্ধ, এটা একটা অবিস্মরণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। সেটাকে আমাদেরকে স্বীকার করে নিয়ে কিন্তু পথ চলতে হবে। এখানে আমি একটা, যদি সুযোগ থাকে আমি একটা মিনিট জি। আপনাদেরকে দেখাতে চাই যে আহ, আহ, আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রথম যে বেতার ভাষণটি 10ই এপ্রিল দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন, আহ, আমি একটু পড়ে শোনাচ্ছি, এই প্রাথমিক বিজয়ের সাথে সাথে মেজর জিয়াউর রহমান একটি পরিচালনা কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয়। অর্থাৎ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টি রিজলভ করে গেছেন। উনি বলছেন যে বাংলাদেশের মানুষ প্রথম সরকার গঠনের কথা এবং প্রথম স্বাধীনতা যুদ্ধের ঘোষণা কিন্তু শুনেছেন 27শে মার্চ জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে। আর সেটাই ছিল বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর, স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর। আজ এই 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 বিতর্কগুলো তো এখন অহেতুক। অর্থাৎ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করবার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছিলেন, উনি ঘোষণা করেছেন, তার ঘোষণা প্রচারিত হয়েছে প্রথম কণ্ঠস্বর হিসেবে মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। তো এতে ঐতিহাসিক ব্যাপারগুলো সকলে মেনে নিতে কি এমন অসুবিধা, আমি তো বুঝতে পারছি না। রাইট। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে দুজনের কাছে আমি খুব ব্রিফলি দুটো প্রশ্ন করতে চাই। রুবায়েত, আপনার কাছে প্রথমে আসতে চাই যে প্রথম দিনের যে উত্তেজনা সংসদের, জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম অধিবেশনে, সেই উত্তেজনার কি ধরনের ইঙ্গিত দিচ্ছে? আগামী দিনের যে সংসদ অধিবেশনগুলো বা সংসদ, সেটি কি সংঘাতময় হবে, নাকি এটি খুবই কনস্ট্রাকটিভ একটা ডিবেটের জায়গা বা গঠনমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা একটা কার্যকর জায়গা হিসেবে আপনি দেখতে পাচ্ছেন? আমার মনে হয় যে এটা ইন বিটুইন একটা স্টেজে থাকবে। এটা আপনার আহ, যেটা বলছিলাম যে অনেকটাই স্টেজ ছিল যে বিক্ষোভগুলো, আমার মনে হয় যে বিরোধী দল তাদের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য এটা করেছে। আমার মনে হয় যে কিছু কিছু বিষয়ে আপনার বিরোধী দল আপনার এগুলো কন্টিনিউ করবে, আহ, এবং তারা চাইবে যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হোক, আপনার দ্বন্দ্বের সৃষ্টি হোক, ভারতীয় আধিপত্যবাদ এটসেট্রা এটসেট্রা এগুলো বলে আপনার এরকম একটা বিক্ষোভের পরিস্থিতি বারবার ক্রিয়েট করবে, কারণ ওগুলো হচ্ছে তাদের স্টেটেড রাজনৈতিক স্ট্যান্স। এবং এই বিরোধী দল আপনার এই স্ট্যান্সটাকে একটা মানে নতুন একটা আইডেন্টিটি হিসেবে ক্রিয়েট করার একটা তীব্র চেষ্টা চালাচ্ছে। তো সেই চেষ্টারই আপনার ফলস্বরূপ দেখবেন যে আপনার কিছুদিন পর পর এই ধরনের কিছু স্টেজ ডেমনস্ট্রেশন ইভেন্টস তারা ক্রিয়েট করার হয়তো চেষ্টা করবে। তো সেই জন্য কিছুটা সংঘাতের অবস্থান আমি দেখতে পাই, হবে সেটা, যদিও আমি আন্তরিকভাবে চাই যে সেটা যাতে না হোক, তারা সেই অবস্থান থেকে সরে আসে। তো আমি এটাও মনে করি যে আপনার যে কালচারাল যে চেঞ্জ গুলো, এই যে প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দেওয়া থাম্পিং এর মাধ্যমে, তারপরে আপনার প্রধানমন্ত্রীও থাম্পিং এর মাধ্যমে বিরোধী দলের বক্তৃতার সময় কিন্তু সম্মতি জানাচ্ছিলেন, নাহিদের বক্তৃতার সময় যে তাকে সাধুবাদ জানাচ্ছিলেন। তো এই যে আপনার সংস্কৃতির একটা পরিবর্তন, আমার মনে হয় যে সেটা আরো প্রগাঢ় হবে, সেটা বাড়বে, এবং ইভেন ভবিষ্যতে যদি আওয়ামী লীগও আসে, আমার মনে হয় যে দে উইল অলসো ফেস আ কম্পিটিশন, যে তারাও এই সাংস্কৃতিক পরিবর্তনটার একটা অংশীদার হওয়ার চেষ্টা করবে। তারা, আমার মনে হয় না যে এটাকে আরো সংঘাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেই পরিবর্তনটা আসবে। আমার শুধুমাত্র ব্যক্তিগত আশা যে আপনার বিরোধী দল আপনার এটাকে আবার একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে না। এক, দুই নম্বর হচ্ছে যে তারা, আগে আমরা যেটা দেখেছি যে প্রচুর ওয়াকআউট এবং অনুপস্থিতি, ইভেন আপনার সংসদ নেত্রী, হুইপ, তারা কেউই আসছেন না, এইগুলোর পরিবর্তন ঘটবে। আমার মনে হয় যে আমি সেই আশা ব্যক্ত করি। আমরা বাংলাদেশের জাতীয় সংসদের বিভিন্ন যে অধিবেশন হয়েছে বা বিভিন্ন সংসদ যে গঠিত হয়েছে, সেখানে বিরোধী দলের যে সক্রিয় অংশগ্রহণ বা কনস্ট্রাকটিভ যে কন্ট্রিবিউশন, সেটি একটা বিরাট সময় স্বাধীনতার পরে আমরা আসলে মিস করেছি বা সেটি আমরা দেখতে পাইনি। বাই দ্য লুক অফ ইট, মানে এই যে বিরোধী দলকে আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কতটুকু দুর্বল, কতটুকু শক্তিশালী বা কতটুকু গঠনমূলক হবে বলে আপনার কাছে মনে হচ্ছে?
না, আমার ডাউট আছে যে তারা আপনার সেরকম গঠনমূলক হবে কিনা, তারা বা শক্তিশালী হবে কিনা, কারণ তাদের সেই প্রস্তুতিটা আমরা আসলে এখনো সেরকম দেখতে পাচ্ছি না। সেটা তাদের আসলে নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে অনেক কিছুতেই সেটা স্পষ্ট ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার আহ, সরকারি দল যেভাবে সংসদে এসছে এবং যেভাবে তারা আপনার বিভিন্ন বিষয়গুলোকে সামনে রেখে আপনার প্রথম কার্যদিবসটা আপনার পরিচালনা করেছে, তাতে দেখা যায় যথেষ্ট প্রস্তুতি ছিল। এবং আমরা এটাও জানি বিভিন্ন সোর্স থেকে যে বিএনপি যেহেতু মনে করেছে তারা গভর্নমেন্ট ইন ওয়েটিং, তারা আসলে গত 19 মাস ধরে অনেক বিষয় নিয়ে তারা প্রচুর পরিকল্পনা করেছে। যে জন্য আপনারা দেখবেন যে ইভেন একটা বড় তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আপনার ফ্যামিলি কার্ড, হুম হুম। যেটা তারা আপনার খুব দ্রুততার সাথে আপনার তারা বাস্তবায়নে চলে গিয়েছে। এগুলো সবগুলো আসলে আমরা দেখতে পাই যে তারা অনেকদিন ধরে প্রস্তুতি নিয়ে এসছে এবং সেই কারণে তারা এটা করতে পারছে। তো সেই প্রস্তুতিটা মনে হচ্ছে জামাত এবং এনসিপির কিছুটা কম। আমি আশা করি তারা আপনার এই সুযোগটাকে কাজে লাগাবে এবং তারা নিজেদেরকে প্রস্তুত করে তুলবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসিফ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি হয়তো লক্ষ্য করেছেন পরিসংখ্যান যেটি বলছে যে এই সংসদের 225 জন সদস্য তারা প্রথমবারের মতো সংসদে গিয়েছেন। তো বলা যায় যে একটি অনভিজ্ঞ, মোটামুটিভাবে একটা অনভিজ্ঞ বাল্ক অফ পিপল, যারা এর আগে কখনো সংসদীয় কার্যক্রম বা সংসদে যাননি। তার মানে এই নয় যে তারা পারফর্ম করতে পারবেন না, কিন্তু এটা তো একটা সিগনিফিক্যান্ট নাম্বার। তো সেই ক্ষেত্রে সংসদ কার্যকর হওয়ার ক্ষেত্রে বা সংসদের যে ফাংশন সেটি অনেক বেশি প্রো পিপল বা অনেক বেশি গণতান্ত্রিক উত্তরণের পথে, বলবো যে খুব সাপোর্টিভ ভূমিকা পালন করার ক্ষেত্রে আপনার আশাবাদের জায়গাটাকে একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। না, আমার খুব বেশি সংশয় নেই। কারণ একটা তরুণ সংসদ মানেই যে একটা অনভিজ্ঞ এবং খারাপ সংসদ হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। হুম হুম। বিশেষত বিশেষ বিশেষ প্রেক্ষাপটে যে সংসদগুলো তৈরি হয়, আপনি যদি লক্ষ্য করে থাকেন যে 1970 সালে আমাদের যে গণপরিষদ গঠিত হয়েছিল, সেখানকার সংসদ সদস্যরা প্রায় সকলেই তরুণ ছিলেন এবং সকলেই অনভিজ্ঞ ছিলেন। কিন্তু সেই গণপরিষদ কিন্তু বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিয়েছে, যেটা এখনো বাংলাদেশে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানগুলোর মধ্যে একটি বলেই বিবেচিত হয়। এবং সংবিধান নিয়ে আমাদের যে ডাউটস গুলো রয়েছে, যে মিসগিভিংস গুলো রয়েছে, সেগুলো কিন্তু সংবিধানের চরিত্রের জন্য নয়, সেগুলো কিন্তু আসলে সংবিধানকে সঠিকভাবে প্রয়োগ করতে পারার ব্যর্থতার কারণে। রাইট। তাহলে আমরা, তার মানে এই নয় যে নবীন সংসদ মানেই খারাপ সংসদ হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি বিশেষভাবে, আমি জামায়াতে ইসলামী সংসদ সদস্যদের কথা বলবো না, কিন্তু এনসিপির যে তরুণ সংসদ সদস্যরা পার্লামেন্টে গিয়েছেন, তাদের একটা দিক হলো তারা সকলেই আহ, অত্যন্ত তেজস্বী এবং তাদের কিন্তু খুব দ্রুত শেখবার ক্ষমতা আছে। হুম হুম। আমরা লক্ষ্য করেছি যে তারা রাজনৈতিক ভাষাটা খুব তাড়াতাড়ি রপ্ত করেছেন এবং তারা তাদের প্রয়োজনের কথাটা খুব সহজে ব্যক্ত করতে পারেন। তারা জনগণের প্রয়োজনের সাথে অনেক বেশি সংশ্লিষ্ট ছিলেন গত বেশ কয়েক বছরে। এবং তারা বাংলাদেশের তরুণ মানুষের, যারা জনগোষ্ঠীর একটা বিশাল অংশ, তাদের মনের ভাবকে আরো অনেক সহজে পড়তে পারেন। কাজেই তারা যদি সংসদীয় শিষ্টাচার এবং রীতিনীতি খুব সহজে শিখে নিতে পারেন, আমার তো মনে হয় যে তারা সংসদকে কার্যকরী করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবং বিরোধী দল হিসেবেও তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যদি তারা সেই সুযোগটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারেন। আর তার সাথে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে যারা নবীন আছেন, নবীন থাকার একটা বড় কারণ হলো যে আসলে তো গত কয়েকটি সংসদে, 2008-এর সংসদের পরে পরপর দুটো সংসদে বিএনপি ওইভাবে, একটাতে অংশগ্রহণ করেছিল কিন্তু ওইভাবে এই সংসদে অংশগ্রহণ করতে পারেনি, বেশি একটা সংসদ সদস্য নির্বাচিত হবার সুযোগও হয়নি। কিন্তু যে প্রবীণ সংসদ সদস্যরা আছেন, তাদের গাইডেন্সে যদি তরুণ সংসদ সদস্যরা কাজ করেন, তাদের মধ্যে অনেক প্রমিসিং সংসদ সদস্য আছেন যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এখন লক্ষ্য করার বিষয় হলো যে তারা কত তাড়াতাড়ি সংসদীয় রীতিনীতি এবং শিষ্টাচার এবং কার্যপ্রণালী বিধিগুলোকে রপ্ত করে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ব্যাপারে সচেষ্ট হন। আসিফ, আপনাকে অনেক ধন্যবাদ। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমরা আশা করব যে ত্রয়োদশ জাতীয় সংসদ এটি কার্যকর হবে। সরকারি দল এবং বিরোধী দল তাদের অংশগ্রহণে গঠনমূলক বিতর্কের ভেতর দিয়ে সংসদের যে কোর যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভের কাছাকাছি অর্থাৎ গন্তব্যে পৌঁছতে পারবে, এই আশাবাদ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।